ডাকসু নির্বাচন ঘিরে বাড়ছে উত্তাপ। ৭৩-এর মতো ভোট বানচালের শঙ্কা বৈষম্য বিরোধীদের, চক্রান্তে থামবে না নির্বাচন বলছে শিবির। সুষ্ঠু হওয়ার আশা ছাত্র দলের। বৃহৎ একটা রাজনৈতিক শক্তি, তারা আবারও ডাকসুকে বানচাল করার জন্য তারা উঠে পড়ে লেগেছে। ডাকসু যদি আপনি না দিতে চান, বানচাল করতে চান, আপনার অস্তিত্ব থাকবে না এখানে। ডাকসু নির্বাচন ২০২৫ সুন্দর, সুষ্ঠু, নিরপেক্ষভাবে অনুষ্ঠিত করার জন্য আমরা নির্বাচন কমিশনের সাথে আমাদের যে আলোচনা সেটা আমরা তুলে ধরেছিলাম। আগামী ৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচনে বাধা নেই, হাইকোর্টের আদেশ আপিল বিভাগে স্থগিত। ডাকসু নির্বাচন অনুষ্ঠান করার ক্ষেত্রে সুপ্রিম কোর্টের আদেশ অনুযায়ী আর কোনো আইনি বাধা আমাদের সামনে নাই। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময়ের সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। নির্বাচন বানচালে দেশ বিদেশের ষড়যন্ত্রের অভিযোগ বিএনপির, চক্রান্তকারীদের দাঁত ভাঙা জবাব দেওয়ার হুঁশিয়ারি। জুলাই আন্দোলনের কৃতিত্ব নিয়ে লড়াই বন্ধের আহ্বান। খুলনায় জাতীয় পার্টির কার্যালয়ে আবারও ভাঙচুর। জাপার আড়ালে আওয়ামী লীগের সংগঠিত হওয়ার চেষ্টা দেখছে গণ অধিকার পরিষদ। নূরের ওপর হামলার বিচার দাবিতে ঢাকায় বিক্ষোভ। ভোটার পিছু খরচ করা যাবে ১০ টাকা। কেন্দ্রে ভোট বন্ধের ক্ষমতা পেলেন প্রিজাইডিং অফিসার। ফেরারি আসামিদের ভোটে অযোগ্য রাখার প্রস্তাব আরপিও সংশোধনীতে। এবং মহেশখালীকে সিঙ্গাপুর বা সাংহাইয়ের মতো গড়ে তুলতে চায় অন্তর্বর্তী সরকার। ডক্টর ইউনূসের সঙ্গে প্রকল্প কর্তৃপক্ষের বৈঠক। ৩ মাসের মধ্যে তৈরি হবে রূপরেখা। এবার ছাত্র সংসদ নির্বাচনের খবর। ডাকসু নির্বাচন ঘিরে পাল্টাপাল্টি অভিযোগে বাড়ছে উত্তাপ। ১৯৭৩ সালে ডাকসু নির্বাচনের মতো এবারও ভোট বানচালের আশঙ্কা বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেলের। তবে ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেল বলছে, বানচালের ষড়যন্ত্র করে লাভ হবে না, নির্বাচন হবে যথাসময়ে। এদিকে সুষ্ঠু ভোট আয়োজনে চিফ রিটার্নিং অফিসারের কাছে বেশ কয়েকটি দাবি জানিয়েছে ছাত্রদল সমর্থিত প্যানেল। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনের প্রচারণায় বুধবার সবার নজর ছিল ডাকসু নির্বাচন নিয়ে করা রিটের চূড়ান্ত রায়ের দিকে। ৯ সেপ্টেম্বরে ডাকসু নির্বাচনে বাধা নেই, এমন রায়ে স্বস্তি নেমে আসে ক্যাম্পাসে। এদিন দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেট ভবনে চিফ রিটার্নিং অফিসারের কার্যালয়ে গিয়ে সুষ্ঠুভাবে নির্বাচন আয়োজনের দাবি জানান ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থীরা। ডাকসু নির্বাচন ২০২৫ সেটাকে সুন্দর, সুষ্ঠু, নিরপেক্ষভাবে অনুষ্ঠিত করার জন্য আমরা নির্বাচন কমিশনের সাথে আমাদের যে আলোচনা সেটা আমরা তুলে ধরেছিলাম আর কি। বিকেলে মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে ডাকসু নির্বাচনে ভোট কেন্দ্র পুনর্বিন্যাস ও ভোটের সার্বিক পরিবেশ বিষয়ে বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেল আপিল বিভাগের রায়কে স্বাগত জানালেও ১৯৭৩ সালের ডাকসু নির্বাচনের মতো ভোট বানচালের আশঙ্কা তাদের। আজকের দিনেও ডাকসু কেন্দ্রিক একটা গভীর ষড়যন্ত্র হচ্ছে। আমরা দেখেছি, আমরা বারবার করে আপনাদের আশঙ্কার কথা জানিয়েছি যে একটা বৃহৎ একটা শক্তি, বৃহৎ একটা রাজনৈতিক শক্তি, তারা আবারও ডাকসুকে বানচাল করার জন্য তারা উঠে পড়ে লেগেছে। পরে একই জায়গায় সংবাদ সম্মেলন করে ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেল। জানায়, ভোট বহালের রায়ের মাধ্যমে উচ্চ আদালতে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে। ডাকসু বানচালে সব ষড়যন্ত্র শিক্ষার্থীরা রুখে দেবে বলেও জানান প্রার্থীরা। সর্বোচ্চ আদালত ন্যায় বিচার নিশ্চিত করছেন বলে আমি বিশ্বাস করছি, এবং সেটি এই যে ডাকসু বানচাল হওয়ার যে ষড়যন্ত্র বলে মনে হচ্ছিল আমাদের কাছে, অনেক আলাপ আসছিল সেই জায়গা থেকে ডাকসু যে হচ্ছে, সবকিছু কন্টিনিউ হচ্ছে, ন্যায় বিচার নিশ্চিত হচ্ছে, সেই জায়গা থেকে আমি সেটার প্রতি শুকরিয়া জানাচ্ছি। এদিকে ডাকসু নির্বাচন নিয়ে রিটকারীকে ফেসবুকে গণধর্ষণের হুমকিদাতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আলী হোসেনকে বিশ্ববিদ্যালয় থেকে ৬ মাসের জন্য বহিষ্কার করা হয়েছে। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। এদিকে ডাকসু নির্বাচনের হাওয়ায় হঠাৎ ওঠা ঝড় থামালেন সর্বোচ্চ আদালত। ৯ সেপ্টেম্বর নির্বাচন হতে আর কোনো বাধা থাকলো না। বুধবার হাইকোর্টের আদেশ স্থগিত করে চেম্বার আদালতের দেয়া আদেশ বহাল রাখেন আপিল বিভাগ। ঢাকা বিশ্ববিদ্যালয় ও এস.এম. ফরহাদের আইনজীবী বলছেন, নির্বাচন বানচাল করতেই এ রিট করা হয়েছিল। এদিকে ডাকসু নির্বাচন স্থগিত চেয়ে আরেকটি রিট হয়েছে উচ্চ আদালতে।
ডাকসু নির্বাচন নিয়ে 2 দিনের নাটকীয়তা শেষ হলো আপিল বিভাগে এসে। বুধবার জনাকীর্ণ আদালতে হয় শুনানি। এদিন রিটকারীর আইনজীবী আদালতকে বলেন, তারা নির্বাচন নয়, জিএস প্রার্থী SM ফরহাদের নিষিদ্ধ ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্টতা আছে কিনা তার তদন্ত চান। যদি এরকম হয় যে ছাত্রলীগের সাথে তার কোনো সম্পৃক্ততা ছিল 2 দিনের মধ্যে তদন্ত করার পর, তবে তাকে ইলেকশন করতে না দেয়া, কিন্তু যদি তিনি ছাত্রলীগের সাথে তার অতিরিক্ত কোনো সম্পর্ক না থাকে তবে তাকে ইলেকশনে পার্টিসিপেট করতে দেয়া। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনজীবী আদালতে বলেন, নির্বাচন বানচাল করতেই রিটটি করা হয়েছে, কেননা রিট করার আইনি কোনো অধিকার নেই রিটকারীর। একই প্রশ্ন তুলেছেন SM ফরহাদের আইনজীবীও। সুপ্রিম কোর্টের আদেশ অনুযায়ী প্রায় 1 ঘন্টা শুনানি স্থগিত করে চেম্বার আদালতের দিয়ে আদেশ বহাল রাখেন আপিল বিভাগ। এর ফলে 9 সেপ্টেম্বর ডাকসু নির্বাচন হতে কোনো বাধা নেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে কোনো অবজেকশন না দিয়ে, আমাদের ট্রাইব্যুনালের কাছে না এসে, আমাদের প্রেসিডেন্টের কাছে না এসে সরাসরি তিনি হাইকোর্টে এসেছেন। এটি রিট জুরিসডিকশনের চিন্তা অনুযায়ী, জুরিসপ্রুডেন্স অনুযায়ী গ্রহণযোগ্য নয়। বলা হয়েছিল যে উনি নিষিদ্ধ সংগঠন, ছাত্র সংগঠনের একটি সদস্য। আমরা দেখিয়েছি বিভিন্ন ডকুমেন্ট কোর্টের কাছে, কোর্টের নজরে এনেছি এবং আমরা বলেছি যে আসলে কখনোই উনি কোনোদিন ওই নিষিদ্ধ সংগঠনের সাথে জড়িত ছিলেন না। এদিন রিটকারী মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক প্রার্থী BM ফাহমিদা আলমকে গণধর্ষণের হুমকির বিষয়টিও তুলে ধরা হয় সর্বোচ্চ আদালতে। এদিকে ডাকসু নির্বাচন স্থগিত চেয়ে আরেকটি রিট হয়েছে উচ্চ আদালতে। প্রার্থিতা ফিরে পেতে এবার রিটটি করেছেন ছাত্রলীগের সংশ্লিষ্টতার অভিযোগে প্রার্থিতা বাতিল হওয়া জুলিয়াস সিজার। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। নির্বাচন বানচালে দেশি বিদেশি ষড়যন্ত্রের অভিযোগ তুলে চক্রান্তকারীদের দাঁত ভাঙা জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি নেতারা। জাতীয় পার্টি দৃশ্যপট থেকে সরে গেলেও আওয়ামী লীগের সহযোগী হিসেবে এখনও সক্রিয় বলে অভিযোগ তাদের। জুলাই আন্দোলনের কৃতিত্ব নিয়ে লড়াই চলতে থাকলে উন্নয়ন হবে না বলেও মন্তব্য করেন নেতারা। বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দেশের বিভিন্ন জেলায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছেন দলটির নেতাকর্মীরা। দলীয় পতাকা, ব্যানার ও ফেস্টুন হাতে আনন্দ র্যালি করেন তারা। বাদ্যযন্ত্রের তালে আর স্লোগানে মুখর হয়ে ওঠে দেশের বিভিন্ন প্রান্তর। দিনাজপুরের হিলিতে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালির আয়োজন করে জেলা বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AJM জাহিদ হোসেন র্যালির উদ্বোধন করে বলেন, নির্বাচন নিয়ে যারা ষড়যন্ত্র করছে তাদের কঠিন জবাব দেবে জনগণ। নির্বাচন বানচাল করার দেশীয় বা পার্শ্ববর্তী দেশ থেকে উস্কানি দিতে না পারে সেজন্য আপনারা যেমন সবাই সজাগ থাকবেন, আমরাও সবাই সচেষ্ট থাকব। কোনো ষড়যন্ত্র হলে সেই ষড়যন্ত্রকে দাঁত ভাঙা জবাব দিতে হবে। এদিন রাজধানীর বনানীর একটি হোটেলে এক সেমিনারে বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের জন্য নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠায় অন্তর্বর্তী সরকারের কাজ করা উচিত। 1 বছর অ্যাকচুয়ালি বেশি সময় হয়ে গেল। আমাদের অনেক আগে নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে দেশটাকে একটা ডেমোক্রেটিক অর্ডারে চলে যাওয়ার কথা ছিল। আবার এখন শুরু হয়েছে আরেক বিক্রি শুরু। এটা আরেকটি এটার কৃতিত্ব কে নেবে? তো বিএনপিতে আমরা তো বলছি আমরা কোনো কৃতিত্ব দিচ্ছি, এটা বাংলাদেশের মানুষের কৃতিত্ব, আমাদের কোনো কৃতিত্ব না। আমি আমার দায়িত্ব পালন করেছি নাগরিক হিসেবে। আমরা এখন সামনের দিকে যাই, এটা বেচা বিকৃত দরকার নেই। আমি কি করেছি না করেছি প্রত্যেকদিন বলতে থাকবো। আমরা ঐক্যবদ্ধভাবে জাতি হিসেবে একসাথে এগিয়ে যাই। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ষড়যন্ত্র থেমে নেই। জাতীয় পার্টি এখনও আওয়ামী লীগের সহযোগী হিসেবে সক্রিয় বলে অভিযোগ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। বুধবার জাতীয় প্রেস ক্লাবের সামনে এক প্রতিবাদ সভায় এ কথা বলেন তিনি। আওয়ামী লীগের সহযোগী জাতীয় পার্টি সেই তরুণকে সমর্থন জানিয়েছে, তাদের সহযোগী ভূমিকা পালন করেছে। 14 দল এখন পর্দার অন্তরালে চলে গেছে, তাদের চেহারাও দেখা যাচ্ছে না, তাদের সংগঠনের কথা শোনা যাচ্ছে। ষড়যন্ত্র চলছে। কোনো অজুহাতে আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধের নির্বাচন ঠেকানো যাবে না বলেও হুঁশিয়ারি দেন বিএনপি নেতারা। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। পার্টির আড়ালে আওয়ামী লীগ সংগঠিত হচ্ছে বলেও অভিযোগ করেছেন গণ অধিকার পরিষদের নেতারা।
দলটির সভাপতি নুরুল হক নূরের ওপর হামলার বিচার, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ ও জাতীয় পার্টির নিষিদ্ধের দাবিতে রাজধানীর পল্টনে বিক্ষোভ করেন নেতাকর্মীরা। এ সময় গণ অধিকার পরিষদের নেতারা বলেন, নূর সহ নেতাকর্মীদের ওপর হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, তাকে পরিকল্পিতভাবে হত্যার চেষ্টা করা হয়েছে। এছাড়া হামলাকারীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান তারা। এই ভারতীয় দালাল পার্টি আওয়ামী লীগ এবং ভারতীয় প্রেমে আমাদের যাওয়ার চিন্তা করবে, তাদের পরিণতি আওয়ামী লীগের মতো হতে সময় লাগবে না। আমরা আইন নিজের হাতে তুলে নিই নাই, আমরা সরকারের দিকে তাকিয়েছি। সরকার এই অন্যায় এবং হামলার কি ধরনের ব্যবস্থা গ্রহণ করে। আগামী 5 সেপ্টেম্বর রোজ শুক্রবার বিকাল 3 ঘটিকায় শাহবাগের জাদুঘরের সামনে আমাদের পরবর্তী কর্মসূচি ফ্যাসিবাদ বিরোধী শক্তির সংহতি সমাবেশ। একজন প্রার্থী ভোটার পিছু সর্বোচ্চ 10 টাকা করে খরচ করতে পারবেন। এছাড়া প্রিজাইডিং অফিসারকে ভোট কেন্দ্র বন্ধ বা খোলা রাখার ক্ষমতা দিয়ে গণপ্রতিনিধিত্ব আদেশের 46টি অনুচ্ছেদ সংশোধনের প্রস্তাব আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছে নির্বাচন কমিশন। সংবাদ সম্মেলন করে এই কথা জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। আদালতকৃত ঘোষিত ফেরারি আসামিরা ভোটে অংশ নিতে পারবেন না উল্লেখ করে তিনি বলেন, ভোটারবিহীন কিংবা এজেন্টবিহীন নির্বাচন বাংলাদেশে আর হবে না। নির্বাচন সংস্কার কমিশনের প্রস্তাবনা চুলচেরা বিশ্লেষণ করে দীর্ঘ সময় আলাপ আলোচনার পর গণপ্রতিনিধিত্ব আদেশ 1972-এর সংশোধনে 46টি অনুচ্ছেদে পরিবর্তন এনে মঙ্গলবার আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছে নির্বাচন কমিশন। গণপ্রতিনিধিত্ব আদেশের সংশোধনে কি কি থাকছে তা নিয়ে বুধবার গণমাধ্যমে কথা বলেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। জানান, আইন প্রয়োগকারী সংস্থার তালিকায় সশস্ত্র বাহিনীকে যুক্ত করা হয়েছে। সংসদ সদস্য পদের জন্য জামানত 20,000 টাকা থেকে বাড়িয়ে করা হয়েছে 50,000। আর একজন প্রার্থী ভোটার পিছু খরচ করতে পারবেন সর্বোচ্চ 10 টাকা। পোলিং স্টেশনের তালিকাটা এখন থেকে জেলা নির্বাচন কর্মকর্তা এটা তৈরি করবেন। কোনো প্রার্থী তার হলফনামায় কোনো মিথ্যা তথ্য দিয়ে থাকেন বা এটা যদি প্রতীয়মান হয় নির্বাচন কমিশনের কাছে 5 বছর সময়কালের মধ্যে যে কোনো সময় সংশ্লিষ্ট ব্যক্তিকে রিকল করা যাবে, এমনকি তার প্রার্থিতাও চলে যাবে এবং তিনি সংসদ সদস্য পদ হারাবেন। জামানতের অর্থ পরিমাণ ছিল 20,000 টাকা, এটাকে বাড়িয়ে 50,000 টাকা করা হয়েছে। যে কনস্টিটিউয়েন্সিতে যত ভোটার, এর হয় 10 টাকা পার ভোটার হারে অথবা 25 লক্ষ, যেটা সর্বোচ্চ সেটা করতে পারবে। একক প্রার্থী থাকলে সেই আসনের ব্যালটে থাকবে না ভোট। প্রিজাইডিং অফিসারের হাতে রাখা হয়েছে কেন্দ্র বন্ধ বা চালু রাখার ক্ষমতা। কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলের নিবন্ধন স্থগিত থাকবে ও প্রতীক সংরক্ষিত থাকবে। আর আদালতকৃত যারা ফেরারি ঘোষিত হবেন তারা নির্বাচনে অংশ নিতে পারবেন না। আদালত কর্তৃক কাউকে যদি ফেরারি ঘোষণা করা হয়, তারা নির্বাচনে অংশ নিতে পারবেন না। তাদের কর্মকাণ্ডের উপরে সরকার কোনো স্থগিতাদেশ দেয়, সেই ক্ষেত্রে ওই রাজনৈতিক দলের নিবন্ধন এবং তার জন্য রিজার্ভ যে সিম্বলটি আছে সেই সিম্বল স্থগিত থাকবে। গত 15 বছরের বাস্তবতায় ভোটারও ছিল না, যে ভোটার লাইন আমরা দেখেছি সেই ভোটার লাইনটাও সঠিক ছিল না, এজেন্টও ছিল না। ইনশাল্লাহ সেই ইলেকশন বাংলাদেশে আর হবে না। আইন মন্ত্রণালয় সংশোধনীগুলো খতিয়ে দেখার পর তা গেজেট আকারে প্রকাশ করা হবে। কাউসারা চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। লটারিতে ডিসি নিয়োগ নয়, জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পর মাঠ প্রশাসনে পরিবর্তন আনবে নির্বাচন কমিশন। সচিবালয়ে সাংবাদিকদের এ কথা বলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেসুর রহমান। নির্বাচন সামনে রেখে এএসআই পদে 4,000 কর্মকর্তা নিয়োগ দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন আইজিপি বাহারুল আলম। নির্বাচন অনুষ্ঠান করে এদেশের সকল নাগরিক। প্রধান উপদেষ্টার ভোটের সময় ঘোষণার পর দেশের রাজনীতিতে আলোচনার কেন্দ্রে এখন নির্বাচন। ভোটের মাঠে টেক্কা দিতে কৌশল নির্ধারণে ব্যস্ত রাজনৈতিক দলগুলো। অপরদিকে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করতে তৎপর প্রশাসন। নির্বাচন সামনে রেখে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি মাঠ প্রশাসন ঢেলে সাজাচ্ছে জনপ্রশাসন মন্ত্রণালয়। বুধবার সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেসুর রহমানের সঙ্গে পুলিশ কর্মকর্তাদের নিয়োগ সংক্রান্ত বিধিমালা সংশোধন বিষয়ে বৈঠক করেন পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম। বৈঠক শেষে তিনি সাংবাদিকদের জানান, নির্বাচন সামনে রেখে এএসআই পদে 4,000 জনকে নিয়োগ দেওয়া হচ্ছে, যার অর্ধেকেই সরাসরি নিয়োগ দেওয়া হবে।
4000 এএসআই নিয়োগ দেওয়া হবে, 50% হবে সরাসরি আর 50% হবে পদোন্নতির মাধ্যমে। বিধিটা যেটা তৈরি হচ্ছে ওইখানে মাইনর কিছু সংশোধনী দরকার ছিল, তো আমরা সেটা করে দিচ্ছেন, যার জন্য আমাদের এই রিক্রুটমেন্টের পথটা একটু সুগম হলো আর কি। এদিকে স্বচ্ছতা নিশ্চিত করতে লটারির মাধ্যমে পুলিশ সুপার নিয়োগের সিদ্ধান্ত হলেও ডিসি এবং ইউএনও নিয়োগ বা পদায়নে এ পদ্ধতি নাকচ করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব। নির্বাচনে পক্ষপাতিত্বের অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। কখনো কোনোদিন লটারির মধ্যে সিভিল সার্ভিসে পোস্টিং হয়নি, এখনো হচ্ছে না, হবে না। এখন হলো কমপ্লেনের এগেনস্টে আমাদের ফিট লিস্ট আছে, সেখান থেকে তাকে উইথড্র করা হচ্ছে। মাঝে দেখছেন কিছু হয়েছে, আরও সামনে হবে। জয়েন্ট সিকিউরিটি অনেক হয়েছে, আমরা ইলেকশন আগে এই জয়েন্ট সিকিউরিটি তুলে আন, সেই জায়গাতে ডিসি রিপ্লেস করতে হবে। প্রশাসনের অবশ্যই বড় ভূমিকা আছে এবং আপনারা দেখবেন যে তফসিল ঘোষণার পরেই এই বদলিগুলো করবে নির্বাচন কমিশন। গত 3টি নির্বাচনের আদলে কেউ আগামী নির্বাচন করার সাহস দেখাবে না বলেও মন্তব্য করেন তিনি। ঘোষণা হওয়ার আগেই যাতে আমাদের এই প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। সিঙ্গাপুর বা সাংহাইয়ের মতো শহর হিসেবে গড়ে তুলতে চায় অন্তর্বর্তী সরকার বলে জানিয়েছে বিডা চেয়ারম্যান আশিক চৌধুরী। বুধবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নবগঠিত মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে বসেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে তিনি জানান, 3 ধাপের এই প্রকল্পটি চলতি বছরে শুরু হয়ে 2055 সালে শেষ হবে। এর মাধ্যমে বদলে যাবে দেশের অর্থনীতি। অন্তর্বর্তী সরকার 120 দিনের একটি কার্যক্রম হাতে নিয়েছে, যার মাধ্যমে প্রাথমিকভাবে বিশাল এই কর্মযজ্ঞের একটি রূপরেখা তৈরি হবে। 30 বছর পরে আমরা এই মহেশখালী মাতারবাড়ি এলাকাটাকে সিঙ্গাপুর বা সাংহাইয়ের মতো করে দেখতে চাই। এটা ইজ নট আ ভেসেল সিটি, এটা একটা স্যাটেলাইট সিটি না, ইট ইটসেলফ ইজ আ টাউনশিপ। এবং অলমোস্ট চট্টগ্রামের আরেকটা এনহ্যান্সড এবং মডিফাইড এবং নিউ ভার্সন, যেটা আমাদের প্রাইমারি সোর্স অফ লজিস্টিক্স বলেন, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন বলেন, সব কিছুর জন্য এটা আমাদের প্রাইমারি একটা সোর্স হবে। বিএনপি, জামায়াত, এনসিপি ও কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগ নেতাকর্মীরাও জড়িত, এমন তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশন। এরই মধ্যে ঘটনার অনুসন্ধান শুরু হয়েছে বলে জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক। প্রাথমিকভাবে রাজনীতিবিদ ও প্রশাসনের 42 জনকে শনাক্ত করেছে দুদক। সিলেটের ভোলাগঞ্জে সাদা পাথর লুট, উদ্ধার ও প্রতিস্থাপন। সম্প্রতি দেশজুড়ে আলোচনার কেন্দ্রে আসে সাদা পাথর ইস্যু। এর মধ্যেই অভিযান চালায় সিলেটের দুদক অফিস। ঘটনার পর এর পেছনে রাজনীতিকদের জড়িত থাকার নাম উঠে আসে। এবার দুদকের প্রাথমিক অনুসন্ধানেও মিলল এর প্রমাণ। সংস্থাটির প্রতিবেদনে বলা হয়, সাদা পাথর লুটে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে 42 জন রাজনীতিবিদ ও প্রভাবশালী ব্যক্তির সংশ্লিষ্টতা রয়েছে, যাদের মধ্যে রয়েছেন বিএনপি, জামায়াত, এনসিপি ও কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের নেতাকর্মীরা। এছাড়া স্থানীয় প্রশাসন, পুলিশ, বিজিবির নিষ্ক্রিয়তা ও সহযোগিতাও ছিল। যাদের বিষয় প্রতিবেদনে ইতিমধ্যে এসেছে তাদের বিষয়গুলো পুঙ্খানুপুঙ্খভাবে রেকর্ডপত্রের আলোকে যাচাই করা হবে এবং সে অনুযায়ী অনুসন্ধান প্রতিবেদনে যে তথ্য উঠে আসবে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এদিকে 75 কোটি টাকার রাজস্ব ফাঁকির অভিযোগে এস আলম গ্রুপের চেয়ারম্যানের 2 ছেলে সহ 10 জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। 500 কোটি টাকার অপ্রদর্শিত অর্থ বৈধ করার জন্য 125 কোটি টাকার আয়কর পরিশোধ করার কথা থাকলেও তারা 50 কোটি টাকার আয়কর পরিশোধ করে অবশিষ্ট 75 কোটি টাকা সরকারের রাজস্ব ক্ষতি সাধন করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। মামলা হয়েছে প্রিমিয়ার ব্যাংক থেকে 102 কোটি টাকা আত্মসাতের অভিযোগে ওয়েস্ট অ্যাপারেলসের চেয়ারম্যান এএসএম আব্দুল্লাহ সহ 10 জনের বিরুদ্ধেও। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। রাতের সময় আরো থাকছে। এক মঞ্চে শি, পুতিন, কিম। বেজিংয়ে বর্ণাঢ্য কুচকাওয়াজে চীনের সামরিক শক্তি প্রদর্শন, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ট্রাম্পের। অসাধু ব্যবসায়ীদের দৌরাত্মে হুমকির মুখে দেশের প্রসাধনী ও স্কিন কেয়ার খাত। দ্রুত বাড়তে থাকা এই শিল্পে দেশীয় প্রতিষ্ঠান মাথা তুলে দাঁড়ানোর আগেই বিদেশ থেকে অবৈধ পথে আসা পণ্যে সয়লাভ বাজার। এতে কোটি কোটি টাকার রাজস্ব হারাচ্ছে সরকার, এমনটাই দাবি সংশ্লিষ্টদের। দেশের এই শিল্পকে চাঙা করতে আর চোরা কারবারি ঠেকাতে ব্যাগেজ নীতিমালা কঠোর করা সহ যথোপযুক্ত আইনি ব্যবস্থা নেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের।
বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের প্রতিবেদন, দেশে বর্তমানে আমদানি নির্ভর কালার কসমেটিক্স ও স্কিন কেয়ার পণ্যের চাহিদা রয়েছে প্রায় 34,000 কোটি টাকার। এর মধ্যে চোরাপথে আসে প্রায় 24,000 কোটি টাকার প্রসাধনী পণ্য। এনবিআর এর তথ্য, 2021-22 অর্থ বছরে 627 কোটি টাকার কালার কসমেটিক্স ও স্কিন কেয়ার পণ্যের আমদানির বিপরীতে রাজস্ব আদায় হয়েছে 288 কোটি টাকা। রাজধানীর বিভিন্ন বাজারের বিক্রেতাও জানালেন, তাদের কাছে থাকা বিদেশি ব্র্যান্ডের বেশিরভাগ প্রসাধনী এসেছে অবৈধ পথে। লোক আছে, ওরা কুরিয়ারের মাধ্যমে আমাদের কাছে পাঠায়। বেশিরভাগই আমাদের লাগেজ পার্টি আছে নিজস্ব। আমদানিকারকরা বলছেন, চলতি বছর এসব পণ্যে 150% পর্যন্ত শুল্ক আরোপের ঘোষণায় নেতিবাচক প্রভাব পড়ছে আমদানিতে। জুনের পরে এই পর্যন্ত আর পাউডার, লিপস্টিক, ক্রিম, লোশন এই আইটেমগুলি আর এলসি হচ্ছে না, এগুলি সব ব্ল্যাকের মাধ্যমে আসতেছে। অবৈধ পথে দেশে আসা প্রসাধনী পণ্যের দাপটে কোণঠাসা হয়ে পড়েছেন উদীয়মান দেশীয় প্রতিষ্ঠানগুলো। রিসার্চের অভাব, সরকারি সুযোগের অভাব, এই সব কারণগুলোর জন্য বাংলাদেশে আমরা যেভাবে আসলে লোকাল কোম্পানি দিয়ে যেভাবে বড় করতে চাচ্ছি সেভাবে এখনো বড় হয়ে ওঠেনি। এই অবস্থায় সরকারি নীতি কৌশল ঢেলে সাজানোর পরামর্শ দিচ্ছেন ব্যবসায়ী নেতারা। আমাদের দেশের আইনের দুর্বলতা বেরোয় এখান থেকে। দেখা যায় এত কঠিন আইন করার পরও আইনটা প্রয়োগ করতে পারে না। যুক্তরাজ্য ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান অ্যালাইডের তথ্য, বাংলাদেশে প্রসাধনীর বাজার 2027 সালে পৌঁছাবে $212 কোটি। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে জুলাই ও আগস্ট মাসে। আক্রান্তের সংখ্যাও বেশি। এই হার সেপ্টেম্বর থেকে অক্টোবর মাসে আরও বাড়বে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। তারা বলছেন, সিটি কর্পোরেশনের ডেঙ্গু নিয়ন্ত্রণে রয়েছে ঘাটতি। জনসম্পৃক্ততার পাশাপাশি নিতে হবে জোরালো পদক্ষেপ। বাংলা বর্ষপঞ্জিতে বর্ষা পার হয়ে শরৎ এলেও প্রকৃতিতে এর প্রভাব পড়েনি। প্রায় প্রতিদিনই ঝরছে হালকা থেকে মাঝারি বৃষ্টি। এখানে সেখানে জমছে পানি, যেখান থেকে বিস্তার করছে এডিস মশা। বছর জুড়ে ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগী থাকলেও সম্প্রতি হাসপাতালগুলোতে বেড়েছে এই সংখ্যা। শুরুতে জ্বর, পরে পেট ব্যথা, বমি ও মাথা ব্যথা নিয়ে ভর্তি হচ্ছেন তারা। অনেককে যেতে হচ্ছে আইসিইউ পর্যন্ত। এদিকে ডেঙ্গু নিধনে সিটি কর্পোরেশনের তেমন কোনো কার্যক্রম দেখা যাচ্ছে না বলে অভিযোগ নগরবাসীর। সিটি কর্পোরেশন আগে যে অ্যাক্টিভিটিস ছিল এখন তাদের এরকম নাই বলতে মনে আগে তারা যে প্রত্যেক জায়গায় মেশিন নিয়ে তারা এরকম তাদের যে ওষুধ ছিটাইতো, এটা একবারে কমে গেছে। এখানে এমন অবস্থা হয়ে যায় সামনে যে দেখা যায় পানি জমে থাকে আর কি, ময়লা পানি, যার কারণে দেখা যায় ডেঙ্গু মশা হয়তো ওখানে হতে পারে। যারা হচ্ছে যে এটা নিয়ে কাজ করে সরকারের পক্ষ থেকে, ওরা এগুলো নিয়ে সিরিয়াস না, কারণ ওরা মশার ওষুধ দিয়ে দেখি সেটাও ঠিকঠাক দেয় না। রেগুলার যদি এগুলা নিয়ে কাজ করতো, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতো, তাহলে ডেঙ্গুর প্রাদুর্ভাবটা এরকম হইতো না। চলতি বছরে ডেঙ্গুতে সবচেয়ে বেশি 61 জনের মৃত্যু হয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকার হাসপাতালে। আর ঢাকার বাইরে দ্বিতীয় সর্বোচ্চ 18 জন রোগীর মৃত্যু হয়েছে বরিশাল ও চট্টগ্রাম বিভাগে। তবে ডেঙ্গুর টিকা আমদানি করা সহ ডেঙ্গু প্রতিরোধে সিটি কর্পোরেশনের কার্যক্রম বাড়ানোর তাগিদ বিশেষজ্ঞদের। ডেঙ্গুর যে টিকাটি যেটি বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদন করেছে, আমাদের প্রত্যাশা ছিল সীমিতভাবে হলেও কিশোর কিশোরী বা তরুণীদের জন্য এই টিকাটি দেশে হয় আমদানি করা হবে, না হয় প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে দেশে তৈরি করার একটি উদ্যোগ নেওয়া হবে। সেরকম কোনো লক্ষণও কিন্তু আমরা দেখিনি। এদিকে শঙ্কা প্রকাশ করে কীটতত্ত্ববিদরা বলছে, বৃষ্টির পর জমে থাকা পানিতে বাড়ছে এডিস মশার ঘনত্ব। সেপ্টেম্বর ও অক্টোবরে বাড়াতে পারে ডেঙ্গুর প্রকোপ। এ মাসে ডেঙ্গু বাড়ার একটি ঝুঁকি তৈরি হবে, কারণ বৃষ্টি যখন থেমে যাবে ছোট বড় পাত্রগুলোতে যে পানি জমা হবে সেই পানিগুলোতে এডিস মশার প্রজনন হবে এবং ডেঙ্গু মৌসুম কিন্তু আবার শুরু হবে। আগস্ট মাসে কিছুটা কমে গেলেও আমাদের স্বস্তি নিঃশ্বাস ফেলার কোনো সুযোগ নেই। সেপ্টেম্বর মাসে এবং অক্টোবর মাসে ডেঙ্গুর ঝুঁকি কিন্তু আরও বাড়ার একটি সম্ভাবনা আমরা দেখছি। ডেঙ্গু ঠেকাতে মশক নিধনে জনসম্পৃক্ততার পাশাপাশি সিটি কর্পোরেশনের কার্যক্রম বাড়ানোর বিকল্প নেই বলে মনে করেন বিশেষজ্ঞরা। রৌনক নিয়ন্তা, সময় সংবাদ, ঢাকা। বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় বুধবার সকাল থেকে ক্লাসে ফিরতে শুরু করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তবে এখনও কাটেনি তাদের আতঙ্ক।
144 ধারা তুলে নেওয়া হলেও স্ট্রাইকিং ফোর্সের টহল অব্যাহত রয়েছে। শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় করা মামলায় 8 জনকে গ্রেফতার করেছে পুলিশ। এদিকে ময়মনসিংহে 2 দিন বন্ধ থাকার পর বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে সচল হলো প্রশাসনিক কার্যক্রম। এখনো শুরু হয়নি ক্লাস পরীক্ষা, তবে আজ সিন্ডিকেট সভা হওয়ার কথা থাকলেও অনুষ্ঠিত হয়নি। এবার আবহাওয়ার খবর। দেখে নেব এখনকার বাতাসের মানসূচক। বায়ুমান বিষয়ক সংস্থা আইকিউ এয়ারের সূচক অনুযায়ী বাংলাদেশে এখনকার বাতাসের মান: ঢাকা বিভাগের বায়ুর মান 39, যা ভালো, বাতাসের আর্দ্রতা 74%। চট্টগ্রাম বিভাগে বায়ুর মান 59, এটি সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 81। রাজশাহী বিভাগে বায়ুর মান 64, যেটি সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 84। সিলেট বিভাগে বায়ুর মান 71, এটি সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 69%। খুলনা বিভাগে বায়ুর মান 64, যা সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 87। বরিশাল বিভাগে বায়ুর মান 60, এটি সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 81। রংপুর বিভাগের বায়ুর মান 61, যেটি সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 67। ময়মনসিংহ বিভাগে বায়ুর মান 63, এটিও সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 74%। সারা দেশে বায়ুর মান সবচেয়ে ভালো ঢাকায় 39 আর সবচেয়ে খারাপ সিলেটে 71। পাম্প দিয়ে পানি সরিয়েও ভবদহের জমিকে আর চাষাবাদ উপযোগী করা যাচ্ছে না। অনেক কষ্টে যারা আবাদ করতে চান তাদের সবাই আবার ফসল ঘরে তুলতে পারেন না, ফলে এই অঞ্চলের অর্থনীতিতে পড়ছে বিরূপ প্রভাব। ফসল উৎপাদনে ব্যর্থতার সঙ্গে বর্ষায় উপচে ওঠা পানির তোড়ে প্লাবিত হচ্ছে মাছের ঘেরো। যশোরের ভবদহ অঞ্চল ঘুরে এসে মোবারক হোসেন শুভ এবং সোহেল কুরেশির ছবিতে রিপোর্টার আলামিন তুষারের 3 পর্বের ধারাবাহিক প্রতিবেদনের দ্বিতীয় পর্বে থাকছে কৃষি ও অর্থনীতির চিত্র। শেখর চন্দ্র সরকার একসময় কৃষিকাজ করলেও এক যুগ ধরে আর আবাদ করতে পারছেন না, কারণ বিলের পানি না সরায় চাষাবাদ করার কোনো উপায় নেই। গ্রামের পর গ্রাম প্লাবিত হয়ে ঘেরের মাছ আর মাঠের ফসলের সঙ্গে জীবিকাও ভেসে গেছে অনেকের। তাই তো ঘরের আঙিনায় বসে বড়শি দিয়ে মাছ ধরা ছাড়া উপায় নেই। পরিবারকে সহায়তায় উঠোনে থাকা সবজি বাগানও তলিয়েছে, নেই গৃহপালিত প্রাণীগুলো, আছে কেবল একরাশ আক্ষেপ। কি করবো, অনেক বিলি কাজ নেই, কৃষি কাজ করে বিলি তো কাজ নাই। 27 বিলির মানুষ মরিয়ে যাচ্ছি নি আমরা। গেটে যখন আকাশ হয়ে গেল তখন তো এই পানির অবস্থায় আমায় যদি শেষটি পারতে ভালো না হলো না, খারাপ থাকবে। 4-5 বছর তো এই বিল সেচে করা হয়, এখন আর সেচারও লাইন নাই। এমনকি নিত্যপণ্যের বাজারও জলাবদ্ধতার শিকার। চারপাশে অস্থায়ী বাঁধ দিয়ে পাম্প দিয়ে পানি সরিয়ে চলছে বেচাকেনা। এতে আশপাশে বসতি হচ্ছে জলমগ্ন। প্রায় 4 দশক ধরে বছর জুড়ে এভাবেই পানির সঙ্গে লড়ছেন ভবদহের প্রায় 5 লাখ মানুষ। গত বছর তো লাগলো, তো এবার আমার ছেলে আর মাছ দিইনি। বাদ দিয়ে আমরা বাজারটাকে কোনো কাদা শুকনা রাখছি। গরু বাছুর সব তো বিক্রি করে দিতে আছে, যার নালি তা খাতি দেবো কি। ভবদহের হাজার হাজার বাসিন্দাকে নিজের ভিটে বাড়ি পৌঁছতে এমনই সাঁকো ব্যবহার করতে হচ্ছে। একসময় ইটের সোলিং দেয়া থাকলেও সেই ইটের সোলিং দীর্ঘ জলাবদ্ধতায় ধীরে ধীরে ক্ষয়ে যাচ্ছে, আর যাতে দীর্ঘ এই ভোগান্তি তাদের যেন শেষই হচ্ছে না। এজন্যে পানি নিষ্কাশনের একমাত্র পথ ভবদহের জলকপাটের আশপাশের বড় বড় মাছের ঘেরের ব্যবসায়ীদের দায় দিচ্ছেন ছোট ছোট ব্যবসায়ীরা। কিছু কিছু প্রভাবশালী লোক আছে, তাদের কিছু ছেলাবেলা আছে, তারা এই দিক থেকে ক্লোজ করে নিয়ে যেয়ে তারাই সব বুকজাত করে। বড় করে পানি দিয়ে যখন আমাদের আর বেরোনে কোন লাইনে গড়ে প্লাবিত হয়ে গেছে। ধান চাষ হবে, মাছও চাষ হবে। অবৈধ মাছের ঘের ও নদী ভরাটে প্রাকৃতিক পানি প্রবাহ রুদ্ধ। গেল 20 বছরে নদীর প্রস্থ কমে এসেছে উল্লেখ করে প্রশাসন বলছে ঘের ব্যবসাকে একটি নির্দিষ্ট নীতিমালার মধ্যে আনার কাজ শুরু হয়েছে। মূল সমস্যাটা হলো আমাদের নদীগুলোতে নাব্যতা হারিয়ে গেছে। সরকার কিন্তু পদক্ষেপ নিয়েছে বিভিন্ন কারণে, সেটা কিন্তু আমাদের এটা সঠিকভাবে বাস্তবায়ন করা সম্ভব হয়নি। যতটা সুফল ওই প্রকল্পে পাওয়ার কথা ছিল, বাস্তবায়ন না হওয়ার কারণে কিছুটা সুফল তারা কম পেয়েছে। বিভিন্ন রকমের মৎস্য চাষী যারা আছে
যারা এই বিলগুলোকে এগুলোকে মাছের ঘেরের পরিণত করেছে। বর্তমানে মৎস্যের নীতিমালা যেটা আছে এটাকে রাখতেছি, সামগ্রিক বিষয় নিয়েই কাজ করতেছি এখন। যদিও দীর্ঘদিন ধরে সমস্যা সমাধানের আশ্বাস মিললেও তা এখন ভুক্তভোগীদের কাছে পরিণত হয়েছে চরম অবিশ্বাসে। খনন না করলে পলি আনার ক্ষমতা নদীর নেই। রাজনীতি এবং ঘের ব্যবসায়ীরা 3 সমন্বয় এক হয়ে যাওয়াতে টিআরএম বন্ধ হয়ে গেছে। যারা সুবিধাবাদী তারা এই সুবিধাগুলো লুফে যাচ্ছে, ফাঁকে পড়ে সাধারণ মানুষ যারা তারা এই সুবিধাগুলো থেকে বঞ্চিত হচ্ছে। ভবদহের জলাবদ্ধতা নিরসনে 1996 থেকে 2014 পর্যন্ত 665 কোটি টাকার 5টি প্রকল্পের কাজ হলেও মেলেনি কোনো সুফল। এখন সেনাবাহিনীর তত্ত্বাবধানে 2টি প্রকল্প নিয়েছে সরকার। আল আমিন তুষার, সময় সংবাদ। দেশের বাইরের খবর। এক মঞ্চে দেখা গেল চীনা প্রেসিডেন্ট শি জিনপিং, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনকে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের বিরুদ্ধে জয়ের 80 বছর পূর্তিতে চীনের সামরিক কুচকাওয়াজ অনুষ্ঠানে শির পাশে ছিলেন পুতিন ও কিম। এদিকে কিম ও পুতিন একসঙ্গে মিলে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বলে ক্ষোভ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনের রাজধানী বেইজিংয়ের তিয়ানআনমেন স্কয়ার 70 মিনিটের মহড়া ও শৈল্পিক কুচকাওয়াজে প্রদর্শিত হয় সর্বাধুনিক সামরিক প্রযুক্তি। আকাশে ড্রোন, হাইপারসোনিক মিসাইল আর সড়কে ভারী ট্যাঙ্কের সমারোহে শি জিনপিং তুলে ধরেন বেইজিংয়ের ক্রমবর্ধমান সামরিক শক্তি। প্রথমবারের মতো প্রদর্শিত হয় DF-61 আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র, JL-3 সাবমেরিন লঞ্চড ব্যালিস্টিক মিসাইল। বিশ্লেষকদের মতে এই মিসাইল ও হাইপারসোনিক অস্ত্রগুলো মূলত মার্কিন নৌবাহিনী ও তাইওয়ান প্রণালীতে ওয়াশিংটনের সামরিক উপস্থিতি ঠেকাতে ব্যবহারযোগ্য। মহড়া মঞ্চে শি জিনপিং বলে, চীনের পিপলস লিবারেশন আর্মি সবসময় সরকার ও জনগণের নির্ভরযোগ্য বাহিনী। তিনি সেনাদেরকে বিশ্বমানের বাহিনী হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। কুচকাওয়াজে উপস্থিত ছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও উত্তর কোরিয়ার কিম জং উন। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন তুলেছেন চীনের প্রেসিডেন্ট শি জাপানি আগ্রাসনের বিরুদ্ধে যুদ্ধের সময় যুক্তরাষ্ট্রের অবদান মনে রেখেছেন কিনা। এ সময় ট্রাম্প বিদ্রুপাত্মক ভঙ্গিতে লিখেছেন, শি ও চীনের জনগণের জন্য শুভেচ্ছা রইল। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। দেখছেন রাতের সময়। বাংলাদেশের ক্রিকেট বোর্ডের আসন্ন নির্বাচনে অংশ নেওয়ার আগ্রহ নেই সাবেক সভাপতি আলী আসগর লবির। তবে নির্বাচনে তামিম ইকবালের অংশগ্রহণকে ইতিবাচক হিসেবে দেখছেন তিনি। নির্বাচিত হলে ক্রিকেটের উন্নয়নে তামিম অবদান রাখতে পারবেন বলেও বিশ্বাস সাবেক প্রেসিডেন্টের। বুধবার খুলনা প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। আমার পরে অনেক প্রেশার ছিল, কিন্তু আমি বলে দিয়েছি যে আমি হতে পারবো না, আমি 2 জায়গায় করতে পারবো না, কারণ এখানে ডুবরে আমার সময় দিলে আমি ওখানে যে নির্বাচন করতে পারবো না। আমি সেই জন্য যাইনি ওখানে। কিন্তু আমি তামিমকে বলেছি, তামিমের সাথে আমার রোজই কথা হয়, কালকেও কথা হয়েছে। তামিম খুব ভালো ছেলে, একজন খুব নামকরা ক্রিকেটার এবং বংশও ভালো, সব দিক থেকে ভালো এবং পড়াশুনো জানা ছেলে। ও যদি প্রেসিডেন্ট হয়, ওকে যদি ঠিকমতো করে আমরা চালিয়ে দিতে পারি, ও পারবে। সরকার থেকে নাকি বুলবুলকে চেষ্টা করতেছে করার জন্যে। তো এখন এখানে তো যদি এখানেও তো পলিটিক্স ঢুকে যাচ্ছে, এই পলিটিক্সের মধ্যে গেলে হবে না। আমি কিন্তু যখনই বিসিবিতে এসে প্রথম কথা বলেছিলাম যে দেশ নো পলিটিক্স, আই ডোন্ট ওয়ান্ট এনি ইনভলভমেন্ট। আমার ইনভলভমেন্ট আমি শুনতে চাই না, আমি সব এক। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। ৭৩-এর মতো ডাকসু নির্বাচন বানচালের শঙ্কা বৈষম্য বিরোধীদের। চক্রান্তে থামবে না ভোট, বলছে শিবির। সুষ্ঠু হওয়ার আশা ছাত্র দলের। 9 সেপ্টেম্বর ভোটে বাধা নেই। নির্বাচন বানচালে দেশ বিদেশের ষড়যন্ত্রের অভিযোগ বিএনপির। চক্রান্তকারীদের দাঁত ভাঙা জবাব দেওয়ার হুঁশিয়ারি। জুলাই আন্দোলনের কৃতিত্ব নিয়ে লড়াই বন্ধের আহ্বান। এ ছিল রাতের সময়। সঙ্গে থাকুন সময়।